সিস্টেম ডেভেলপ করেন, এই যে একটা কার্ডের কথা উঠছে যে কি ফুয়েল কার্ড দিবে, তো ফুয়েল কার্ডের কথা হইলো, কার্ড নিয়ে তো এমনি জামাতে শফিকুর রহমান বলছে কৃষি কার্ড ভুয়া, তারপরে জায়গা ফ্যামিলি কার্ড ভুয়া। কার্ডের কথা বলছেন, এখানে তো লুটপাট হচ্ছে বেশি, যেগুলা খবর জায়গায় পথে তেলের গাড়ির থেকে দোকানে তেল দিয়ে যাচ্ছে, অমুক যায় এত লিটার, আজকেও একটা দেখলাম কোথায় জব্দ করতেছে, তারপরে বাড়ির পুকুরের মতো ট্যাঙ্ক করে সেখানে তেল জমাচ্ছে। যেমন মোস্তফা ফিরোজ বললো যে চাল মজুত করবেন না, এটা বললে আমাদের মধ্যে একটা রিয়েকশন হয়, ও সরকার বলেছে তাহলে ডাল মে কুছ কালা। নেশনকে মানে কন্ট্রোল করা, কেউ কেউ বলে না যে এই দেশের জন্য আসলে শেখ হাসিনাই উপযুক্ত ছিল, অনেকে বলে তো, কেন বলে এটা? দুঃখে বলে। সমস্ত সেক্রেটারি সাহেবরা, জয়েন্ট সেক্রেটারি সাহেবরা যেগুলো সরকারের কন্ট্রোলে আছে সেগুলো বাসে যাবে, বাসে যাওয়ার মধ্যে তো গুণা নাই, তারাই যাবে। তো আমি 3বার লাইন দিয়ে তেল পাইনি, কারণ আমার ছোট্ট একটা টমটম আছে, নিজে চালাই, শুধু নাতিদের একবেলা স্কুলে নেওয়ার জন্য। তো পরে একজন ওই যে টিভিতে আসার একটা উপকারও আছে, ওটা নিয়ে চলছি, আবার শেষ হওয়ার আগে কোনো রকমে যদি যাওয়া লাগে যাব। বাস্তবটা সরকারি বাসের সাথে মিল নাই। স্টুডিওতে আছেন সাবেক সচিব ও সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড বদিউর রহমান, আপনাকে স্বাগত এই আয়োজনে। আছেন সিনিয়র সাংবাদিক মুস্তফা ফিরোজ, আপনাকে স্বাগত। আগামী 2 মাস জ্বালানি তেলের সংকট হবে না এমনটা বলছে সরকার। আমাদের একেবারে সচিত্র যে বিষয়গুলো আছে, যখন পেট্রোল পাম্পের দিকে আমরা তাকাচ্ছি, সেখানে গাড়ির যে লম্বা লাইন দেখতে পাচ্ছি, সেই চিত্র আবার ভিন্ন তথ্য দিচ্ছে। আমরা দেখছি যে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কিছু কিছু জায়গায় জ্বালানি তেলের বিক্রি কিন্তু আসলে বন্ধ আছে, যেমনটি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি ফিলিং স্টেশনে তারা বন্ধ রেখেছে। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র যে শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, সেটিও কিন্তু বন্ধ হয়ে গেছে। আসলে সামগ্রিকভাবে কোন চিত্রটা আসলে আমরা দেখতে পাচ্ছি, আর বাস্তবিক চিত্রটাই বাকি, সেটি নিয়ে একটু জানতে চাইবো জনাব বদিউর রহমান, যদি আপনার কাছ থেকে একটু শুনি সামগ্রিক চিত্রটা আসলে কেমন। আমি তো জ্বালানি মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, সম্ভবত তার একটা সাক্ষাৎকার দেখতেছিলাম। সামগ্রিক চিত্র বলতে এখানে 3টে অংশ আছে। একটা হলো সরকারি ভাষ্য। জি, সরকারি ভাষ্যটা সবসময় ওই যে আমাদের যে সাহেব বিবি গোলামের বাক্স আছে, ওইটাতে যেমন করে কিছু সাজায়, সরকারি ভাষ্য কম বেশি সবসময় সেটা হয়। তার কারণ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো সরকারের আমলে আমরা এরকম কোনো অবস্থা দেখি নাই যে সত্য কথাটা সত্য হিসাবে বলি। নর্মালি দেয়ার ইজ গ্রে এরিয়া বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, চুল সাদা হওয়ার আগে একটু ধূসর হয়ে সিগন্যাল দেয়, বাট দেয়ার ইজ নো গ্রে এরিয়া বিটুইন ট্রুথ অ্যান্ড ফলসুড। কিন্তু সেটা আমরা ওভারকাম করতে পারি না। প্রত্যেকটা সরকারের, সেটা রাজনৈতিক সরকার হোক কিংবা সামরিক সরকার হোক কিংবা জোর করে যেভাবে এসে হয় সেগুলো হোক, সবাই যেন মনে করে পুরো সত্যটা বললে অসুবিধা হয়। আমি মনে করি লুকানোর কিছু নেই, সত্যটা বলা ভালো। নেতৃত্ব গুণে আমাদের এখানে যেটা নাই সেটার জন্য আমরা কষ্ট পাই। যেমন সংকট হতেই পারে। আমি সাউথ কোরিয়াতে একবার তাদের 70s শেষের দিকে, সম্ভবত 78-79 দিকে তাদের বা 80 দিকে চাল উৎপাদন কম হয়েছিল। ফ্রম দ্য প্যাট্রিয়টিক সেন্স অফ ভ্যালু, তাদের নেতা তখন পার্ক চুন হি প্রেসিডেন্ট ছিলেন, তারপরে তো চুন্দো ওয়ান আসলেন। তারা চাল আমদানি করবে না, তাদের নিজস্ব ফরেন টাকা খরচ হবে। জাস্ট প্রেসিডেন্ট ন্যাশনাল টেলিভিশন মিডিয়াতে বলল যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোরিয়ানরা 2 বেলা ভাত খাবে না, 1 বেলা ভাত খাবে, আর অন্যগুলো অন্যান্য খাবার খাবে। বাট দিস রেস্ট্রিকশন ওয়াজ নট ইম্পোজ ফর দ্য ফরেনার্স। আমি পরে 83-তে ওইখানে গিয়ে শুনলাম তারা এটা অক্ষরে অক্ষরে পালন করেছে। কেন পালন করলো? চাল আছে ঘরে কিন্তু 2 বেলা খাবে না, যে তারা আর আমদানি করবে না, কারণ আমাদের নেতা বলেছেন। দ্যাট ইজ প্যাট্রিয়টিক সেন্স অফ ভ্যালু। আমরা কি এ পর্যন্ত এরকম একটা নেতা পেয়েছি? বঙ্গবন্ধু একসময় বলছিলেন আমি 3 বছর কিছু দিবার পারব না স্বাধীন হওয়ার পরে। তারপরে কারো কথা শুনবে? এখন এই যে জ্বালানি জব্দ করতেছে, ধরতেছে, এটা আমাদের নিজস্ব চরিত্রেরই অংশ হয়ে গেছে। একটা ভার্সন সরকারের ভাষ্য, এটা এরকম বলবে কোনো অভাব নাই, প্রচুর মজুদ আছে। কিন্তু বক্তা পর্যায়ে যদি সেটা হয়, আমি নিজেরটা যদি বলি,
আমি যখন লাইনে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা থাকি, তারপর ঠিক পাম্পের কাছাকাছি গেলে যখন তেল শেষ হয়ে যায়, তো এটা তো কাউকে বিশ্বাস করানো যাবে না। তো আমি 3বার লাইন দিয়ে তেল পাইনি, কারণ আমার ছোট্ট একটা টমটম আছে, নিজে চালাই, শুধু নাতিদের একবেলা স্কুলে নেওয়ার জন্য। তো পরে একজন ওই যে টিভিতে আসার একটা উপকারও আছে, এই বকবকানি ফেসাল কেসার শোতে আসলে অনেকে হয়তো চিনে ফেলে। তো পাম্পের একজন বলে যে স্যার আপনার তো আমি টিভিতে দেখছি। আরে তা দেখছেন ভালো, সেই সুবাদে এখন তেলের কী হবে, তেল দিতে পারবেন কিনা। বলে স্যার আজকে শুক্রবার তো জুমার পরপরই চলে আসবেন, আমাদের গাড়ি তেল আনতে গেছে। আচ্ছা, তো জুমার পরে গেলাম, মোটামুটি ঘন্টা খানেক লাইনে থাকার পরে গেলাম যে ওখানে যাওয়ার পর 500 টাকা। পেট্রোল পাম্পে যারা আছেন তারা কি বলছেন? তাদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন। ওই বললো যে গাড়ি আসছে তো, গাড়ি আসছে। মানে তারা কি সংকটের ব্যাপারে কোনো কিছু বলছে যে না না, সংকট আছে ওগুলো বা নেই? তাদেরকে জিজ্ঞেস করলাম না, যে ওরা বললো যে আমাদের গাড়ি গেছে, নিয়ে আসলে জুম্মার পরে পাবেন। কিন্তু ওখানে যাওয়ার পর দিল 500 টাকা। আচ্ছা, 1 ঘন্টা অপেক্ষা করলেন, তারপরে 500 টাকার তেল পেলেন। 500 টাকার তেল পেলাম। এরপরে 500 টাকা তো তাদের এই তেলের পাম্পে দূরাদূরি লাইন দিতে আমার শেষ হয়ে যায় আবার। তো যেন ঠেলতে না হয়, আমার তো গায়ে জোর নাই। পরে আরেকবার লাইন দেওয়ার পরে বললো যে এবার 1000 টাকা দিচ্ছে। তো ওটা নিয়ে চলছি, আবার শেষ হওয়ার আগে কোনো রকমে যদি যাওয়া লাগে যাব। বাস্তবটা সরকারি বাইশের সাথে মিল নাই, মানুষ গায়ে ফরে এগুলো বলতে জানে। আর বাস্তব অবস্থা বলতে আপনি সামগ্রিক অবস্থা কি বলছেন, এটা তো ভিতরের খবর তারা জানে। এই যে খবর আসে ইস্টার্ন রিফাইনারি ক্রুড অয়েলের অভাবে বন্ধ হয়ে গেছে, আবার তার কমা দিয়ে পরে বলতেছে অকটেন এবং পেট্রোল ঠিক আছে। এ কি বললো, আমি তো অকটেনে পাচ্ছি না। এটা সত্য কথাটা বলে আমাদের নিজের দায়িত্ব কম এটাতে। বৈশ্বিক বাজারে যুদ্ধের কারণে এটা হতেই পারে, এখন সেটা একটা ওয়ে আউট করে বললে হয় সবাই কম। যেমন আমি কালকে একটা সাক্ষাৎকারে বলছিলাম, সরকার অস্টিয়ারিটি মেনটেনের জন্য করুক না, সরকারি গাড়িগুলোতে প্রথম হাত দেখ। সমস্ত সেক্রেটারি সাহেবরা, জয়েন্ট সেক্রেটারি সাহেবরা যেগুলো সরকারের কন্ট্রোলে আছে সেগুলো বাসে যাবে। বাসে যাওয়ার মধ্যে তো গুণা নাই, তারাই যাবে। একটা ভালো বাসের মধ্যে করে সবাই গেল, সেগুলো করলে কিছুটা রেস্ট্রিকশন হয়ে যাবে। এখন এটা পাওয়ার ভিশনটা, পাওয়ারের লবিতে থাকার জন্য গাড়ির থেকে বাসে যাবে, এই মেন্টালিটিতে নামতে না পারলে কাজ হবে না। জনাব মুস্তফা ফিরোজ, আপনার কাছে আসি এই বিষয়টি নিয়ে। আমরা আসলে বাস্তব যে যেমনটি জনাব বদিউর রহমান বলছিলেন যে গ্রে এরিয়া নেই, হয় আছে না হলে নেই, বা যেটাই থাকুক না কেন সেটা স্পষ্ট করাটা জরুরি। কেননা জনগণ এক ধরনের ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সরকারের কাছ থেকে আশ্বস্ত আমরা শুধু হতেই চাই, কিন্তু সেটিকে আসলে প্রকৃত অর্থে আশ্বস্ত করতে পারছে যখন ভোক্তা পর্যায়ে মাঠে ঘাটে যে পরিস্থিতি তারা আসলে দেখতে পাচ্ছে, এবং বাস্তবিক তার প্রেক্ষাপটে সরকার এক ধরনের আশ্বস্তি আমাদের করার চেষ্টা করছে। সেখান থেকে জানতে চাইবো, বৈশ্বিক পরিস্থিতিও তো আসলে যেমনটি দেখতে পাচ্ছি, আগামী 2 সপ্তাহ পর কী হবে আমরা ঠিক জানি না। আমাদের প্রস্তুতির জায়গাটুকুই বা কীরকম, সব মিলিয়ে আপনি কেমন দেখছেন? পরিস্থিতি যে আসলে মানে প্রকৃত এখানে দায় কাকে দেব আমি বুঝে উঠতে পারছি না। কারণ উনি যেটা বললেন সত্য বলছেন, যে এটা তো আসলে আমরা সৃষ্ট না, এটা একটা বৈশ্বিক পরিস্থিতির আমরা শিকার হয়েছি। শিকার হবার পর আমাদের এখানকার আসলে অবস্থাটা কি, সেটা সরকার যা বলছে হয়তো সেটা সঠিক, আবার জনগণ যেটা বলছে সেটা হয়তো সঠিক, কিন্তু আমরা কিন্তু কম বেশি সবাই ওই চেষ্টা করেছি এই সংকটটাকে ত্বরান্বিত করার জন্য। ধরেন আমি প্রতিদিন হয়তো 10 লিটার তেল নেই, আমি চেষ্টা করছি প্রতিদিন 20 লিটার তেল নেওয়ার। এই চেষ্টায় হয়তো উনি হয়তো আগে পাইছেন একটু, কিন্তু কেউ হয়তো ওই যে রাত 1টায় লাইনে দাঁড়িয়েছিলাম, বেলা 2টায় তেল পেলাম, বেলা 2টায় নাও পেতে পারতো। হ্যাঁ, তো কিন্তু প্রত্যেকেরই যে একটা প্রবল চেষ্টা আছে তেল মজুত করা, এটা তো একটা মানে স্বাভাবিক যে ফ্লোটা, সেই ফ্লোটা তো আমরা নষ্ট করলাম একদম। আমি একটা খুব ছোট্ট একটা উদাহরণ দিই। আমি গত মানে 15 দিনে 3টা দেশ সফর করেছি। তার মধ্যে আমাদের মান বা আমাদের চেয়ে একটু কম দরিদ্র, মানে কি বলে, কম ধনী, আমাদের ধনী দেশই বলি, কম ধনী দেশও আছে আর ধনী দেশও আছে। একটা হচ্ছে নেপাল, একটা হচ্ছে থাইল্যান্ড, আর একটা হচ্ছে সিঙ্গাপুর। আমি বিশ্বাস করেন, আমি বাংলাদেশে নামার পরে যে এই হুড়ুহুড়ি দেখি,
মানে যখন কি রাস্তা ক্রস করতেছি পেট্রোল পাম্পের লাইন দেখছি, আমি আচ্ছা ঠিক আছে সিঙ্গাপুরের তুলনা করলাম না, যদিও আগে তো হরমেশে আমরা সুইজারল্যান্ডে চলে যেতাম, তুলনা করতাম সুইজারল্যান্ডে। সিঙ্গাপুর, থাইল্যান্ড এগুলি ছিল তো আমাদের কাছে নস্যি, এগুলি ফু মারলেই উড়ে যাবে। কিন্তু আচ্ছা যাক সেই কথা বিতর্ক বাদ দিই, কিন্তু সিঙ্গাপুরকে নাই বাদ দিলাম, সিঙ্গাপুরে তো তেল পাওয়া, থাইল্যান্ডের পরিস্থিতি কেমন দেখেছেন সেখানে? মানে এরকম কোনো পরিস্থিতি কি ছিটে ফুটা নাই, আচ্ছা ওইটাও নাই, কোনো প্রভাবে পড়ে নাই? কোনো বিন্দু মাত্র আমি প্রভাব দেখি নাই। আপনি মানে কেউ যদি এই মুহূর্তে যদি কেউ পরিচিত থাকে ফোন করেন, তারা এরকম যে মানে তেলের একটা দাম বাড়ার যে বিষয় সেটিও কি সেখানে দাম নাই? হয়তো বাড়ছে, কিন্তু হ্যাঁ বাট ওটা মানে অ্যাডাপ্ট করছে, ওরা তো আন্তর্জাতিক বাজারের সাথে মানে ওঠানামা করে, সেই তুলনায় হয়তো একটু একটু করে বাড়ছে, কিন্তু তেলের জন্য হাহাকার লাইন হুড়োহুড়ি এরকম কোথাও নেই। থাইল্যান্ড সিঙ্গাপুর বাদ দিলাম, আপনি নেপালে তো আমি 3 দিন ছিলাম, আমি কোনো হুড়োহুড়ি দেখি নাই। আচ্ছা, নিয়মতান্ত্রিকভাবেই তারা স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল। এখন আপনি আবার যুক্তি দেবেন, আরে ওটা তো ছোট্ট দেশ, ওদের কতটুকি বা তেল লাগে, তা ওরা তো ওই অল্প তেলই আনে, অল্প তেলই তো আনে। তাহলে আপনি তাহলে- সংকটটা কোথায় দেখছেন আসলে? সংকটটা আমাদের মধ্যে, তৈরি করা। আমরা প্রত্যেকেরই এর দায় আছে, আমরা করছি। ধরেন আমি আপনাকে বলি, আজকে আপনি এখন স্ক্রল দেন, যে কোনো ক্রাইসিস নেই, যে সরকার একটা বলবে যে চালের মজুদ ভালো, তবে সবাইকে অনুরোধ করছি যে কেউ অতিরিক্ত চাল কিনে বাসায় করবেন না। দেখবেন যে ভোরবেলার থেকে আপনার মার্কেটের অবস্থা খারাপ হয়ে গেছে। অনুরোধ যদি করে, মনে করবে যে হ্যাঁ সত্যি ক্রাইসিস আছে, আসছে। না জানি কি আছে, ভোর রাত থেকে কিন্তু সব দৌড়দৌড়ি শুরু করবে। আমরা তো এরকম নেশন, এই নেশনকে মানে কন্ট্রোল করা, কেউ কেউ বলে না যে এই দেশের জন্য আসলে শেখ হাসিনাই উপযুক্ত ছিল, অনেকে বলে তো, কেন বলে? এটা দুঃখে বলে, কিন্তু এটা তো স্বাভাবিক জিনিস না যে এই দেশের জন্য ওই রকম মানে কোনো খারাপ লোক থাকবে, খারাপভাবে শাসন করবে, সেটা তো না। কিন্তু আমাদের প্রকৃতিটাই এরকম। আপনি যখন বলতেছেন যে আপনি তো খুব সুন্দর দেখতে, আপনি শালা বোধহয় আমার মনে হয় করতেছে, মানে টিটকারি মারতেছে, হ্যাঁ জি, মানে সবসময় উল্টা ভাবে। তা আমার মনে হয় যে জ্বালানি ক্রাইসিস হওয়ার পর সরকার স্বাভাবিকভাবে একটা তার অবস্থা বলার চেষ্টা করছে, কিন্তু আমাদের ওই যে অবিশ্বাসের যে কালচার, সেই অবিশ্বাসের কালচার থেকে তো আমরা মুক্ত মানে আমরা হইনি। নিজেরা সিকিউর হতে গিয়ে আরেকজনকে ইনসিকিউরিটিতে ফেলে আপনি দিচ্ছি। বাংলাদেশ, ঢাকা শহরে ধরেন কয় লাখ গাড়ি আছে, বুঝিয়ে আপনার কোনো ধারণা আছে? আমি তো এইসব বড় হিসাব টিসাব করি না। আচ্ছা ধরেন আমি 20 লাখ গাড়ি আছে, 20 লাখ গাড়ির মধ্যে যদি 10 লাখ গাড়ি তেল টানা শুরু করে, আপনি অন্য মজুদ বাদ দেন, আপনি তাতেই অবস্থা কী হবে? আপনি সমস্ত ফ্লোটা আপনি নষ্ট করে দিচ্ছেন। স্বাভাবিকভাবে যেই যোগানগুলো পেট্রোল পাম্পে, সেটা তো নষ্ট করে দিচ্ছেন, তার মধ্যে আবার চলতেছে মজুদ। আমরা একেবারে একেবারে যথার্থই বলেছেন। এই বিষয়গুলো কিন্তু অনেকেই চিন্তা ভাবনা করছেন যে আসলে আমাদের এই যে তাড়াহুড়ো, আমাদের এই যে মজুদ রাখা, চুরি করে রাখা, এই বিষয়গুলো আমরা পত্রপত্রিকাতেও দেখছি, বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে দেখছি। কিন্তু অন্যদিকে আবার যখন বৈশ্বিক পরিস্থিতির দিকে তাকাচ্ছি, কেননা সব খবরই তো আমাদের হাতের মুঠোয় এখন চলে আসে। আমি জনাব বদিউর রহমান, আপনার কাছে একটু জানতে চাইবো যে জ্বালানি চাহিদা পূরণের জন্য উন্নয়ন সহযোগীদের কাছে $200 কোটি চেয়েছেন প্রধানমন্ত্রী। এই খবরগুলো তো মানুষজন আসলে পাচ্ছে, সেগুলোও কি তাদের মধ্যে আসলে আশঙ্কা তৈরি করছে? সরকার সব সময় জনগণকে আশ্বস্ত করার জন্য সরকারের ভাষায় পজিটিভ নিউজগুলো দিতে চায়, কিন্তু এই পজিটিভ নিউজটার রিয়াকশন কেমন হয়, যেমন মোস্তফা ফিরোজ বলল যে চাল মজুদ করবেন না, এটা বললে আমাদের মধ্যে একটা রিয়াকশন হয়, ও সরকার বলেছে তাহলে ডাল মে কুছ কালা, আসলে বোধহয় ভিতরে নাই, শুরু হয়ে যাবে হুলস্থুল। এখন আমাদের শ্রেণী চরিত্র, জাতীয় চরিত্রটা এমন হয় নাই এখনো, এটা রাজনৈতিক নেতৃত্বের বিকাশের জন্য হয় নাই প্রথমত, তারপরে কালচারালি তো আমরা ওইভাবে গড়ে উঠছি যে নাই তো নেব না, আমার ব্যক্তিগতভাবে কোনো অভাব নাই, কোনো চাহিদা নেই। আচ্ছা নাই তো কি হলো, নাই মানে তো কেউই পাচ্ছে না, আহা এমন তো না থাক শুধু না, আমি কেউ পারলেও পাক বিপদগ্রস্ত না, আমি হচ্ছি। না পারলে অসুবিধা কি, সয়াবিন নাই তো কি হইলো, সরিষা খাবো, সরিষা নাই তো তেল ছাড়া খাবো, অভ্যস্ত হইলেই তো হইলো, একভাবে চললেই তো হলো।
তো চলার অভ্যাসটা থাকতে হয়। যেমন আমাকে একজন বলতেছিল যে আপনারা বড় পদে ছিলেন, আপনি বলতেছেন বাসে যাওয়া, সচিবরা কি বাসে যাবে? আমাদের সিস্টেম যদি এলাও করে যাবে না কেন? কারণ বাইরে তো যাচ্ছে, আমরা লাইন ধরে বিদেশে গেলে বড় বড় সাহেবরা সবাই একসাথে বাসে গেলাম না, তো সেখানে যেতে পারলে এখানে কেন পারি না? আবার বিদেশে গেলে তো আমরা করিতকর্ম হয়ে যায়, সেখানে সবটা মেনে চলে, এখানে চলবো না কেন? অর্থাৎ সিস্টেমটা স্ট্রং না বলেই আমরা সিস্টেমটা স্ট্রং নয়। আর যেটা অবিশ্বাসের কথা যেটা উঠল, যে আমরা কাউকে মানতে চাই না। আমরা ভোট দেই, সরকার গঠন করি, কিন্তু পরে সরকারকেও আমরা মানতে চাই না, দোষ ধরি, কথায় কথায় যত পারি খুঁত ধরাতে আমরা ব্যস্ত থাকি। এখন সিস্টেম ডেভেলপ করেন, যে একটা কার্ডের কথা উঠছে, যে কি ফুয়েল কার্ড দেবে, তো ফুয়েল কার্ডের কথা হইলো, কার্ড নিয়ে তো এমনি জামাতে শফিকুর রহমান বলছে কৃষি কার্ড ভুয়া, তারপরে জায়গায় ফ্যামিলি কার্ড না, উনি ভুয়া। কার্ডের কথা বলছেন, ভালোবাসার কার্ড না, ইয়েরটা আপনার ভোটের আগে ভোটের আগেই বলছেন। শফিকুর রহমান না, ভালোবাসার কার্ড পরে, কিন্তু ভুয়া বলছে, ভুয়া শব্দটা তার নিজে মুখ দিয়ে বলছে। তো এখন সরকার প্রমাণ করার জন্য তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে। তো এগুলো পলিটিক্যাল এজেন্ডাতে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের জন্য যেটা যাবে, সেটা হইলো ফরজের দিকটা। তেলটা কোথায় দিবেন, শর্ট পড়লে কোথায় দিবেন? ঘরে যখন অভাব হয় তখন ক্ষুধা নাকি বেড়ে যায় অনেক সময়, তখন মুষ্টি চালার একটা প্রশ্ন আসে। আমাদের দাদি নানিরা মুষ্টি চালা রাখতেন। তো এখানে তো লুটপাট হচ্ছে বেশি, যেগুলা খবর জায়গায় পথে তেলের গাড়ির থেকে দোকানে তেল দিয়ে যাচ্ছে, অমুক যায় এত লিটার, আজকেও একটা দেখলাম কোথায় জব্দ করতেছে। তারপরে বাড়ির পুকুরের মতো ট্যাঙ্ক করে সেখানে তেল জমাচ্ছে। একদম। এইটা আপনি ঠেকাবেন কিভাবে? মিস্টার ফিরোজ ভাই, আপনি বলছিলেন যে আপনি তিনটা দেশ থেকে ঘুরে এসেছেন, এবং বাংলাদেশের যে কোনো ক্রাইসিসেই আমরা যে একটা ফলাফলে গিয়ে পৌঁছতে পারি, সেটা হচ্ছে যে আমাদের সিস্টেমের একটা ক্রাইসিস আছে। যেই সিস্টেমেটিক ওয়েতে আমরা আসলে চলতে পারি না, বিশেষ করে আমরা নাগরিকরা। আমাদের যতগুলো ক্রাইসিস আছে সব জায়গাতেই এই সংকটটা আছে। আপনার কি মনে হয় যে আমরা তো সবসময় তুলনা করি যে একটা সময় মালয়েশিয়া বাংলাদেশের মতো ছিল, আজকে মালয়েশিয়া কোথায় গিয়ে পৌঁছে গেছে, আমাদের কাতারের দেশগুলো কোথায় গিয়ে পৌঁছে, আমরা কেন সিস্টেমগুলো আসলে তৈরি করতে পারি না? এটা উনি বলছেন কিন্তু এক লাইনে, যে এটা হলো একটা দীর্ঘদিন প্র্যাকটিসের ব্যাপার। তো রাজনৈতিক নেতৃত্ব সেভাবে শেখায়নি আমাদেরকে। আমাদের একদম উপর থেকে শুরু করে নিম্ন পর্যায়ে যে সরকার ব্যবস্থাগুলো আছে, ধরেন গ্রামের তাদের সরকার হচ্ছে সেখানকার ইউনিয়ন পরিষদ, উপজেলা, থানা, প্রত্যেকটা লেভেলে, আর বাড়ি পর্যায়ে হচ্ছে আমাদের বাবা মা। তো আমরা তো ঘরের থেকেই দেখি বিশৃঙ্খলা। হ্যাঁ, তো সেখান থেকে বাইরে আসি, সেখানেও বিশৃঙ্খলা দেখি। কোনো জায়গায় তো আমরা কোনো সিস্টেমের মধ্যে আনার জন্য, মানে সিনিয়রদেরকে বা মুরব্বীদের যে চেষ্টাটা, সেই চেষ্টাটা তো মানে আমরা করি না। না করতে করতে একটা জাতি, আপনি চিন্তা করেন, আপনি তো শুধু 52-53 বছর বললে হবে না, আমাদের তো আরও আগের এতে পিছনে যদি যান, ওই শুরু থেকেই আমাদের যে অনিয়ম হইতে হইতে এটা মজ্জাগত হয়ে গেছে। তো এইটা তো বড় চ্যালেঞ্জ, এটা রাজনৈতিক সামাজিক চ্যালেঞ্জ এবং প্রত্যেকটা মানুষের চ্যালেঞ্জ। যে আপনি কোনো ক্ষেত্রে ধরেন সে ঘরে শিক্ষাটা পাচ্ছে ঠিক মতন, কিন্তু বাইরে যে যখন নাকি দেখতেছে সেখানে সেই শিক্ষাটা নাই, প্রতিযোগিতায় পড়ে তখন যাচ্ছে। কিন্তু আর ওই ঘরের শিক্ষাটা আবার অফ হয়ে যাচ্ছে, ওই শিক্ষাটা সে ধারণ করতেছে। খারাপ জিনিসটা তো মানুষ তাড়াতাড়ি ধারণ করে বেশি, ভালো জিনিসটা কম ধারণ করতে চায়। তো এইটা আমরা এই আমাদের লিডারশিপ, আমাদের অভিভাবক সবারই একটা সম্মিলিত ব্যর্থতার কারণে আমরা এই সিস্টেমের মধ্যে আনিনি। আমরা ধরেন ক্রাইসিস, আমি তো বললাম তো, যে তাহলে কি আমি ধরে নেব যে নেপাল আমাদের চেয়ে ধনী দেশ, মানে সিঙ্গাপুর, ব্যাংককের মতো? কই, আমি তো 3 দিনের একদিনও হুড়ুড়ি দেখলাম না। আমি তো, কিন্তু তারা নিয়মতান্ত্রিক, নিয়ম তো কোনো, আমি পেট্রোল নিয়ে জ্বালানি নিয়ে তো ওখানে সংকটটা আরো বেশি হওয়ার কথা। কই, আমি সেই সংকটের চিত্রটা তো আমি রাস্তাঘাটে দেখলাম না। পুরোপুরি নির্ভরশীল অন্য দেশের হ্যাঁ, কোনো পেট্রোল লম্বা লাইন, ওই রকম এই মাথা থেকে ওই মাথা। আপনি দেখেন মেইন, আপনি বিমানবন্দর এলাকায় যেটা মেইন দেশি বিদেশিরা যাচ্ছে, কি অনেক লম্বা লাইন। কিসের ব্যাপার? কি লাইন? তেল নেওয়ার জন্য। তো এইটা তো সাধারণত একটা যুদ্ধ বিধ্বস্ত দেশে এই ধরনের ঘটনা ঘটে। এমনি স্বাভাবিক এতে দাম বাড়লো বললে সাথে সাথে পেট্রোল পাম্পে লাইন পড়ে যাবে, এটা তো মহা মুশকিল হবে।